আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার নাম্বার 5 হলো সাইট ক্লাইমেট। চ্যাপ্টার নাম্বার 5 এর নাম হলো সাইট ক্লাইমেট। সাইট সম্পর্কে সবাই অবগত আছে। হোয়াট ইজ কল্ড সাইট? সাইট হলো বিল্ডিংটা যেই জায়গায় বানানো হবে বা যেই জায়গায় তৈরি করা হবে, কনস্ট্রাকশন করা হবে, সেটাই বা জায়গা, বিল্ডিং এর জন্য বরাদ্দকৃত জায়গাই হলো বিল্ডিং এর সাইট। তাইলে এই সাইটের ক্লাইমেট আমরা করব। এখন প্রশ্ন হতে পারে যে সাইটের ক্লাইমেট আবার আলাদা করে করার দরকার কি? আমরা তো ক্লাইমেট সম্পর্কে জানতেছি। সাইটের ক্লাইমেট কেন আলাদা করে করতে হবে? সাইটের ক্লাইমেট এই জন্যই আলাদা করে করতে হবে কারণ সাইটের ক্লাইমেট কোনো বিশেষ বিশেষ কারণে, মনোযোগ দিয়ে একটু শুনুন, কোনো বিশেষ বিশেষ কারণে, ধরো আমার একটা প্রজেক্ট আমাকে অ্যাসাইন করা হয়েছে উত্তরাতে। আমার ক্লায়েন্ট এসে বললো আমি এখানে একটা পার্ক বানাবো। ঠিক আছে? এখানে অনেক বাড়িঘর আছে, অনেক মানুষ আছে, কিন্তু এখানে মানুষজনের জন্য ঘোরাঘুরি, বিকালে একটু ঘুরবে টুরবে তারা, বাচ্চারা খেলাধুলা করবে, এরকম একটা জায়গা নেই। কথার কথা। তো আমাকে নিয়ে আসলো যে এই যে এতখানি জায়গা আপনাদের দিলাম, আপনি এখানে একটা পার্ক ডিজাইন করেন। তো ওই যে জায়গাটা দেওয়া হলো, ওই জায়গাটা হলো আমার সাইট। এখন ওই জায়গাটার সাইটের ক্লাইমেট আমাকে কেন করতে হবে? করতে হবে এই জন্যই যে ওই সাইটের ক্লাইমেট কোনো কোনো কারণে বিশেল বিশেষ ক্যারেক্টারিস্টিক বা বিশেষ বৈশিষ্ট্যের কারণে, ওই অঞ্চলের ওই জায়গাটার বিশেষ কোনো বৈশিষ্ট্যের কারণে ওই জায়গার ক্লাইমেট আশেপাশের ক্লাইমেট থেকে ভিন্নতর হতে পারে। সেই জন্য আমাদের করতে হবে। কেন ভিন্নতর হলো, কতটা ভিন্নতর হলো, এইটা আমাকে জাজ করতে পারতে হবে। তা সেই জন্যই আসলে আমি সাইট সম্পর্কে জানবো এবং সেটা ডিজাইনের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করবো। তো আসো এই একে একে জানার আগে আমরা আরো অনেক বিষয় জানতে হবে সাইট ক্লাইমেট বোঝার আগে। আগে আমরা এট এ গ্লান্স জানি যে এই বিষয় এইটা নিয়ে আমরা কি পড়বো, এই চ্যাপ্টারে আমরা কি পড়বো। তো নাম্বার 1 হচ্ছে ডেভিয়েশন অফ ক্লাইমেট উইদিন দ্য জোন। এখানে বলা হলো ডেভিয়েশন মানে ভেরিয়েশন বা ডিফারেন্স। ডেভিয়েশন মানে ডিফারেন্স অফ ক্লাইমেট, মানে ক্লাইমেটের ভ্যারি করা উইদিন দ্য জোন। কোন একটা জোন বা কোন একটা এলাকায় যে ক্লাইমেট ভ্যারি করতে পারে সেই ব্যাপারটা সম্পর্কে জানা করতে পারে। হ্যাঁ, একটু আগে যে বললাম কোন স্পেশাল ক্যারেক্টারিস্টিক থাকার জন্য করতেই পারে, কোন একটা জায়গার ক্লাইমেট করতেই পারে। মানে ঢাকার ক্লাইমেটের সাথে উত্তরার ক্লাইমেট ডিফার করে যেতে পারে কোন একটা বিশেষ কারণ। মেবি মেবি সাভারও তো ঢাকার মধ্যে, ফার্মেরও ঢাকার মধ্যে, ফার্মের আর সাভারের ক্লাইমেট কি সেম? অবশ্যই না। ফার্মগেটের ক্লাইমেট আর কি তোমার উত্তরার ক্লাইমেট কি সেম? অবশ্যই না। ফার্মগেট পেভড এরিয়া, বেশি গাছপালা একদম নাই বললেই চলে। তো এখানে একটু গরম হলে আমরা বেশি গরম অনুভব করি অপেক্ষাকৃত উত্তরাতে। আবার ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি ঘোরাফেরা করো, এখানে অপেক্ষাকৃত ঠান্ডা ওই অঞ্চলটা। যেহেতু ওই অঞ্চলে আশেপাশে বড় বড় পার্ক আছে, চরদ্দি উদ্যান আছে, রমনা পার্ক আছে, এই সব থাকার কারণে তুমি শীতের বেলায়, শীতের দিন যদি বই মেলায় যেয়ে থাকো, তাহলেও দেখবা যে তুমি যদি ধানমন্ডি বা বনানী, গুলশান বা হোয়াট এভার মিরপুরে যেখানেই থাকো না কেন, সেখানের থেকে ঢাকা ইউনিভার্সিটির এলাকা অপেক্ষা কিন্তু ঠান্ডা। কেন? তার মানে ক্লাইমেট ভ্যারি করে প্লেস টু প্লেস। ইভেন একটা জোনের মধ্যেই ভ্যারি করে। ঢাকা তো একটা জোন, ঢাকা জোনের মধ্যেই ক্লাইমেট ভ্যারি করে। তো এটা কেন করে সেই ব্যাপারগুলো আমরা জানবো। ডেভিয়েশন বা কেন ডেভিয়েশন হয় সেই সম্পর্কে আমরা জানবো। এই গেল ডেভিয়েশন। তারপর লোকাল ফ্যাক্টর, এটার কথাই বলতেছি যে কোন বিশেষ লোকাল ফ্যাক্টর থাকার কারণে ক্লাইমেট ভ্যারি করে, এই লোকাল ফ্যাক্টর গুলো সম্পর্কে জানবো। বিশেষ বিশেষ কি কি ফ্যাক্টর কাজ করে, যেটা কোন একটা লোকেশনে যে স্পেশাল যে বৈশিষ্ট্যগুলো সেই সম্পর্কে আমরা জানবো, যে ফ্যাক্টর গুলা সেই সম্পর্কে জানবো। তারপরে তারপরে এই ফ্যাক্টর গুলা এয়ার টেম্পারেচারের উপর কি প্রভাব ফেলে, মানে সাইটের যে লোকাল ফ্যাক্টর যার জন্য যে ডেভিয়েশন বা ভেরিয়েশন হচ্ছে, এই লোকাল ফ্যাক্টর গুলা এয়ার টেম্পারেচারের উপর কি ইফেক্ট করে, হিউমিডিটির উপর কি ইফেক্ট করে সাইটের মধ্যে, প্রেসিপিটেশন বা বৃষ্টিপাতের উপর কি ইফেক্ট করে, সোলার রেডিয়েশনের উপর কি ইফেক্ট করে, এয়ার মুভমেন্টের উপর কি ইফেক্ট করে, এইটা জানি। এই সবকটাই দেখো, সবকটাই হলো ক্লাইমেট এলিমেন্ট। মানে ক্লাইমেটের এলিমেন্ট গুলোর উপরে আমার কোনো জায়গা বা সাইটের স্পেশাল ক্যারেক্টার গুলা কি ইম্প্যাক্ট ফেলে সেটা জানি। তার মানে আমার সাইটের মধ্যে ধরো উঁচু জায়গা আছে, পাহাড় আছে, কথার কথা আমার সাইটের মধ্যে পাহাড় আছে, বা আমার সাইটের মধ্যে জলাশয় আছে,
সেই জলাশয়টা এয়ার টেম্পারেচারের উপর কি ইম্প্যাক্ট ফেলে, হিউমিডিটির উপর কি ইম্প্যাক্ট ফেলে, প্রেসিপিটেশনের উপর, সোলার রেডিয়েশনের উপর, এয়ার মুভমেন্টের উপর কি ইফেক্ট ফেলে সেগুলো জানে। ওকে, তো এইটাই আমাদের মূল বিষয় এই চ্যাপ্টারের। আর স্পেশালি আমরা আরবান ক্লাইমেট, আমরা সবাই আরবান এরিয়াতে থাকি, তো আরবান ক্লাইমেট সম্পর্কেও জানি। তো এই গেল হচ্ছে আমাদের সাইট ক্লাইমেট। এটা হচ্ছে আমাদের সাইট ক্লাইমেট, যেটা আমরা কভার করতে যাচ্ছি। এই তোমরা যে কেউ প্রশ্ন করতে পারো, কিন্তু আমি দেখি কেউ প্রশ্ন করো না, কেন করো না আমি জানি না। প্রশ্ন করলে আলোচনা প্রাণবন্ত হয়, যে বুঝে নাই, না বুঝেও চুপ করে আছে, তার জন্য কিন্তু উপকার হয়। যে বুঝতেছো না সে নির্দ্বিধায় বলতে পারো, যে বুঝতেছো সেও কোশ্চেন করতে পারো, নো প্রবলেম। তুমি তোমার থিঙ্কিং শেয়ার করতে পারো, কারণ শেয়ার করলে না ক্লিয়ার হয় জিনিসগুলো। হ্যাঁ, আমরা নেক্সট স্লাইডে যাই। যে এই ব্যাপারগুলো জানার আগে যেটা আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে হোয়াট ইজ কল্ড রিজিওনাল ক্লাইমেট। রিজিওনাল ক্লাইমেট কাকে বলে? আমরা রিজিয়ন মানে জানি, রিজিয়ন মানে অঞ্চল বা এলাকা। তো রিজিওনাল ক্লাইমেট মানে কোন একটা এলাকার ক্লাইমেট, ভেরি সিম্পল, কোন একটা এলাকার ক্লাইমেটকেই রিজিওনাল ক্লাইমেট বলে। ক্লিয়ার? এখন রিজিওনাল ক্লাইমেট কি কি ভাবে মডিফাইড হয়। ওকে, আমরা এটা পড়ার আগে আমি একটু আসতেছি, জাস্ট 2 minutes or 1 minute. ওকে, 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 যেটা ছিলাম যে হোয়াট ইজ কল্ড রিজিওনাল। রিজিওনাল ক্লাইমেট হলো কোন অঞ্চলের ক্লাইমেট। এখন এখানে যদি আমরা ডেফিনেশনটা দেখি, ক্লাইমেট এট এ গিভেন লোকেশন অন আর্থ ইজ রিজিওনাল ক্লাইমেট, ভেরি সিম্পল। কোন একটা অঞ্চলের ক্লাইমেটই হচ্ছে রিজিওনাল ক্লাইমেট। এখন রিজিওনাল ক্লাইমেট ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার, প্রেসিপিটেশন, উইন্ড, এগুলার কি, এগুলা দিয়ে আমি কি এক্সপেরিয়েন্স করছি ওই লোকেশনে, সেটাই হচ্ছে তার রিজিওনাল ক্লাইমেটকে ডিফাইন করে। ওকে, তো এখন রিজিওনাল ক্লাইমেট হচ্ছে, আবার সিম্পলি বলি, রিজিওনাল ক্লাইমেট হচ্ছে কোন অঞ্চলের ক্লাইমেট। এখন কিভাবে এই রিজিওনাল ক্লাইমেটটা কে ডিটারমাইন করে দেয়, কে বলে দেয় ঢাকা রিজিওনাল ক্লাইমেট কি হবে? আমরা জানি প্রত্যেকটা জেলা শহরে একটা করে আবহাওয়া অফিস আছে। ঢাকার মধ্যে আবহাওয়া অফিস আছে। ঢাকার ওই যে কি বলে, শেরে বাংলা, ওই যে আইডি ভবনের ওইখানে আবহাওয়া অফিস আছে, আমরা জানি। এরকম প্রত্যেকটা জেলা শহরে আবহাওয়া অফিস, এবং কোন কোন জায়গায় কোন কোন জেলায় একাধিক আবহাওয়া অফিস। স্পেশাল সিচুয়েশন যেখানে আছে সেখানে আবহাওয়া অফিসের সংখ্যা আরো বেশি। যেমন যেখানে জলোচ্ছ্বাস হওয়ার চান্স আছে, যেখানে ঘূর্ণিঝড় হওয়ার প্রকোপ যেখানে বেশি, সেখানে এক্সট্রা আবহাওয়া অফিস আছে। ওকে, এই আবহাওয়া অফিসের কাজ হলো প্রতিদিন টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসিপিটেশন এগুলো ডাটা লিপিবদ্ধ করে রাখা। আমরা এর আগে ওইটা আলোচনা করি। এটাকে বলে কি বলে, অবজারভেটরি। হ্যাঁ, মেট্রোলজিক্যাল অবজারভেটরি এটাকে বলে। তো এই মেট্রোলজিক্যাল অবজারভেটরি বা আবহাওয়া সংক্রান্ত অবজারভেশন সেন্টার, এই যে, ঠিক আছে, এরা যে ডাটাটা লিপিবদ্ধ করে রাখতেছে, সেই ডাটাটাই আসলে ওই রিজনাল বা ওই অঞ্চলের ক্লাইমেটকে রিপ্রেজেন্ট করে। তাহলে সোজা কথায় যদি বলি, আবহাওয়া অফিস প্রদত্ত যেই ক্লাইমেটিক ডাটা, ওইটাই হচ্ছে রিজনাল ক্লাইমেট, সোজা কথায় যদি বলি। হ্যাঁ, রিজনাল ক্লাইমেট হচ্ছে কোন একটা অঞ্চলের ক্লাইমেট। ওই অঞ্চলটার ক্লাইমেট কে রিপ্রেজেন্ট করে? আবহাওয়া অফিস রিপ্রেজেন্ট করে, কারণ আবহাওয়া অফিস ওই অঞ্চলের ক্লাইমেট মাপে, অন্য কেউ তো মাপযোগ করতেছে না, আবহাওয়া অফিস মাপযোগ করে রাখতেছে। কাজে আবহাওয়া অফিস ওই এলাকার জন্য যে আবহাওয়া অফিসটা তৈরি করা হয়েছে, সেই আবহাওয়া অফিস ওই এলাকার ক্লাইমেটকে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ কল্ড রিজিওনাল ক্লাইমেট। ক্লিয়ার? ঢাকা শহরের ওই যে আমাদের আইডি ভবনের উপর যে আবহাওয়া অফিস, ও যেই টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসিপিটেশন রাখতেছে, ওইটাই আসলে ঢাকা শহরের আবহাওয়া অফিসকে রিপ্রেজেন্ট করতেছে। ভেরি ক্লিয়ার? ওকে, এখন এরকম যদি রাজবাড়ির আবহাওয়া অফিস রাজবাড়িকে রিপ্রেজেন্ট করতেছে, ফরিদপুরের আবহাওয়া অফিস ফরিদপুরকে রিপ্রেজেন্ট করতেছে, মানিকগঞ্জের আবহাওয়া অফিস মানিকগঞ্জকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে, এলাকা ভিত্তিক আবহাওয়া অফিস। ওকে, তো এটাই হচ্ছে রিজনাল ক্লাইমেট। রিজনাল ক্লাইমেট ইজ ডেসক্রাইবড বাই মেট্রোলজিক্যাল অবজারভেটরি, যেটা বললাম আবহাওয়া অফিস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়।
data. Such information may be useful guide to climb the climate of a site. এখন কোন সাইট সম্পর্কে আমি প্রাথমিক জ্ঞান নেওয়ার জন্য এই রিজনাল ক্লাইমেটটা জরুরি। ধরো আমি যে বললাম আমাকে উত্তরা একটা ডিজাইন করতে দেওয়া হলো, তাহলে উত্তরা আমি আমি কিভাবে শুরু করব, ক্লাইমেট সংক্রান্ত পড়াশোনাগুলো কিভাবে শুরু করব? অবশ্যই আমি রিজনাল ক্লাইমেটের ডাটা নিয়ে বসবো। কারণ আমার উত্তরা ঢাকা শহরের অন্তর্গত এবং ঢাকা শহরের যে ডাটা সেটাই উত্তরার ক্লাইমেটকে প্রাথমিকভাবে রিপ্রেজেন্ট করে, মানে প্রাথমিকভাবে রিপ্রেজেন্ট করে। কাজে আমি ওই ডাটাগুলো নিয়ে বলবো এবং এটা হেল্পফুল ডাটা হিসেবে কাজ করে। ওকে, প্রাথমিক কাজ এটা হচ্ছে রিজনাল ক্লাইমেট সম্পর্কে আমরা জানলাম। আশা করি তুমি রিজনাল ক্লাইমেটের ডেফিনেশনটা বুঝতে পারছো। রিজনাল ক্লাইমেট আর কিছু না, কোন অঞ্চলের ক্লাইমেট আবহাওয়া অফিস প্রদত্ত ডাটার উপর বেস করে এই ক্লাইমেট ডিফাইন্ড বা সংজ্ঞায়িত। ওকে, তাহলে গেল আমাদের রিজনাল ক্লাইমেট। এরপর আসো, তার আগে আমাদের একটা ঘটনা জানতে হবে যে একটু আগে বললাম দ্য ডেভিয়েশন অফ ক্লাইমেট উইদিন দ্য জোন। কি হলো এখানে? এটা বলতেছে যে এভরি সিটি, টাউন, ভিলেজ এন্ড ইভেন প্রেসিডেন্ট বা সেক্টর ইন এ টাউন মে হ্যাভ দেয়ার ওন ক্লাইমেট। এই যে ঢাকা শহরের ক্লাইমেট রিপ্রেজেন্ট করতেছে আগারগাঁয়ের যে অফিস, কিন্তু তারপরেও দেখা যায় প্রত্যেকটা সিটি বলো, প্রত্যেকটা টাউন বলো, প্রত্যেকটা ভিলেজ বলো, ইভেন প্রত্যেকটা সেক্টর বলো, উত্তরের সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3 সেক্টর বলো, তারা একটা থেকে আরেকটার ক্লাইমেট ভ্যারি করতে পারে। তার মানে একটা জোনে থাকার ফলে, একটা রিজিয়নে থাকার পরেও সেই রিজনের মধ্যে এক জায়গার ক্লাইমেট আরেক জায়গার ক্লাইমেট থেকে ভ্যারি করে। যেমন ঢাকার ক্লাইমেট রিপ্রেজেন্ট করে হচ্ছে উত্তরার আবহাওয়া, সরি, আগারগাঁয়ের আবহাওয়া অফিসের ডাটা, কিন্তু এই ডাটার আন্ডারে বা এই রিজনের আন্ডারে তো ফার্মগেটও আছে, এই রিজনের আন্ডারে উত্তরাও আছে, এই রিজনের আন্ডারে বনানীও আছে, এই রিজনের আন্ডারে ধানমন্ডিও আছে। তাদের প্রত্যেকের ক্লাইমেট কি সেম? অবশ্যই সেম না, আমরা কিছুটা হলে পার্থক্য দেখি। হ্যাঁ, আমরা ফার্মগেটের ক্লাইমেটের সাথে আমরা ঢাকা ইউনিভার্সিটি ক্লাইমেটের পার্থক্য দেখি, ঢাকা ইউনিভার্সিটি ক্লাইমেটের সাথে উত্তরা ক্লাইমেটের পার্থক্য দেখি। তো এই যে এই কথা দিয়ে এটাই বোঝাতে যাচ্ছে, বলা হচ্ছে যে প্রত্যেকটা সিটি, টাউন, ভিলেজ, সেক্টরের ক্লাইমেট ভ্যারি করতে পারে একটা জায়গায়, যদিও তারা একই রিজনে আসছে। একই রিজনে থাকার পরেও তাদের ক্লাইমেট একটা সার্টেন ডিস্টেন্স পরেই ভ্যারি করে যেতে পারে। দ্য ইনফরমেশন ফ্রম রিজনাল ক্লাইমেট সেলডম সাফিসিয়েন্ট ইন অ্যাকুরেসি। প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে এই রিজনাল ক্লাইমেট থেকে প্রাপ্ত ইনফরমেশন 100% অ্যাকুরেট না। এই ইনফরমেশন ভ্যারি করতে পারে। একটু আমরা তো প্রমাণ নিয়ে দিলাম যে যে ফার্মগেটে আমি ডিজাইন করতে গেলে যে রিজনাল ক্লাইমেট যে ডাটা দেয়, আমার জন্য যে ডাটা তৈরি করে রাখছে, উত্তরা ডিজাইন করতে গেলে আমার জন্য সেই ডাটা তৈরি করে রাখছে। কাজেই কিন্তু দুই জায়গার ক্লাইমেট ডিফারেন্ট, ভ্যারিয়েশন আছে। কাজে সেটাই বলতেছে যে ক্লাইমেটের অ্যাকুরেসি এখানে ভ্যারি করতে পারে। দ্য ইনফরমেশন ফ্রম রিজনাল ক্লাইমেট seldom সাফিসিয়েন্ট ইন অ্যাকুরেসি। খুব কম ক্ষেত্রেই সাফিসিয়েন্ট অ্যাকুরেট হয়। ওকে, রিজনাল ক্লাইমেটের ডাটা তার মানে ভ্যারি করে। যে মূল কথা যেটা দাঁড়ায়, ক্লাইমেট মে ভ্যারি উইদিন এ শর্ট ডিস্টেন্স ফ্রম এ পয়েন্ট অফ অবজারভেশন। একটা অবজারভেশন থেকে ক্লাইমেট কয়েক কিলোমিটার দূরেই এটা চেঞ্জ হয়ে যেতে পারে। তার মানে এটার কথা দাঁড়ায় যে আগারগাঁয়ের যে আবহাওয়া অফিস যে ডাটাগুলা লিপিবদ্ধ করে রাখতেছে, তার থেকে কয়েক কিলোমিটার দূরের ক্লাইমেটই আগারগাঁর ওই ক্লাইমেটের সাথে নাও মিলতে পারে। এটার মূল কথা দাঁড়ায় যে ক্লাইমেট মে ভ্যারি উইদিন এ শর্ট ডিস্টেন্স। অল্প ডিস্টেন্সে ক্লাইমেট ভ্যারি করে যেতে পারে। দ্য পয়েন্ট অফ যেখান থেকে অবজারভেশন করা হয়েছে সেই পয়েন্ট থেকে খানিকটা দূরেই ক্লাইমেট ভ্যারি করে যেতে পারে। তার মানে আগারগার যেই পয়েন্টে অবজারভেশন করছে সেটা আগারগার ওই জায়গাটুকুকে রিপ্রেজেন্ট করতে পারে, কিন্তু উত্তরের সাথে এটা ভ্যারি করে যেতে পারে। হ্যাঁ, সেই ভ্যারিটা আকাশ পাতাল হবে না, কিন্তু সার্টেন পরিমাণ হতেই পারে। ওকে, সেটুকু আমরা জানলাম। এইখানকার বিষয়বস্তু সাইড ক্লাইমেট পড়ার উদ্দেশ্যটাই এটা, যে ভ্যারি করতে পারে। এই ভ্যারিয়েশনের কারণেই আমরা সাইড ক্লাইমেট পড়ব। ঠিক আছে, আশা গেল এটা। এরপর আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এরপর আরেকটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা বলে গেল হোয়াট ইজ কল্ড মাইক্রোক্লাইমেট। এই টার্মটা আমরা ব্যবহার করছি এর আগে। হোয়াট ইজ কল্ড মাইক্রোক্লাইমেট?
মাইক্রো ক্লাইমেট হলো এটাও কোনো একটা অঞ্চলের ক্লাইমেট, কিন্তু মাইক্রো ক্লাইমেট কেন আলাদা করে জানতে হয়? মাইক্রো ক্লাইমেট হচ্ছে কোনো একটা জায়গার ক্লাইমেট যেটা আশেপাশের সারাউন্ডিং ক্লাইমেটের থেকে ডিফার করে, সেটাকে বলে মাইক্রো ক্লাইমেট। মাইক্রো ক্লাইমেট ইজ এ লোকাল সেট অফ অ্যাটমসফেরিক কন্ডিশন that differ from those in the surrounding areas, often which is slight difference but sometimes with the substantial one. আচ্ছা, এটা আমি একটু বুঝাই বলি what is called microclimate। এই যে আমরা উত্তরায় আমার জন্য একটা প্রজেক্ট দিল, উত্তরায় আমার জন্য একটা প্রজেক্ট অ্যাসাইন করা হলো, পার্ক ডিজাইন করতে হবে। এখন উত্তরার ক্লাইমেট যে আমি আলাদা করে করতেছি, এটা হচ্ছে মাইক্রো ক্লাইমেট। এটা হচ্ছে মাইক্রো ক্লাইমেট বিকজ মাইক্রো ক্লাইমেট আলাদা করে আমাকে অবজার্ভ করতে হচ্ছে, যে কারণ এটা রিজনাল ক্লাইমেটের সাথে মিলছে না। উত্তরের ক্লাইমেট আগারগার অফিসের আগারগার যেই অবজারভেটরি বা আবহাওয়া আছে, সে যে ডাটা দিচ্ছে তার উত্তরার সাথে খাপ খাচ্ছে না, উত্তরাটা একটু ডিফারেন্ট। তো এই যে আমি আলাদা করে আমি উত্তরার জায়গাটা সম্পর্কে জানছি, দ্যাট ইজ আমার রেসপেক্টে এটা মাইক্রো ক্লাইমেট। ঠিক আছে, তার মানে কোনো বিশেষ অঞ্চলের ক্লাইমেট যেটা কিনা আশেপাশের সারাউন্ডিংস থেকে ডিফার করে। the microclimate is a local set of atmospheric condition that differ from those in the surrounding areas, often with the slight difference but sometimes with a substantial one. এই ডিফারেন্সটা খুব কমও হতে পারে, এই ডিফারেন্সটা অধিকও হতে পারে। তো সেটাকে বলে মাইক্রোক্লাইমেট। তার মানে আমি আবার যদি বলি, মাইক্রোক্লাইমেট হলো কোনো একটা বিশেষ অঞ্চলের ক্লাইমেট। খেয়াল করেছিল, মাইক্রোক্লাইমেট হচ্ছে বিশেষ অঞ্চলের ক্লাইমেট যা সারাউন্ডিং ক্লাইমেট থেকে ডিফার করে, সেই জন্যই আলাদা করে আমরা এটা আবার করতে হয়। দ্যাট ইজ কল্ড মাইক্রোক্লাইমেট। এখন মাইক্রোক্লাইমেটের স্কেল কেমন হবে, এটা আমার জানার একটা বিষয় আছে। মাইক্রোক্লাইমেটের স্কেল কেমন হবে? আমি আর্কিটেক্ট, আমার সাইটের যে ক্লাইমেটটা সেটাকেও মাইক্রোক্লাইমেট বলা যেতে পারে। আবার এট দ্য সেম টাইম যে বোটানিস্ট ধরো একজন উদ্ভিদ বিজ্ঞানী এককোষী জীব নিয়ে কাজ করছে, বা ধরো করোনা ভাইরাসের দরকার নাই, ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছে, কোন একটা ব্যাকটেরিয়া এককোষী জীব নিয়ে কাজ করছে। তো এককোষী জীবের যে ক্লাইমেটটা, এককোষী জীব ধরো অ্যামিবা, আমি একটু ছবি আঁকি, ধরো এককোষী একটা জীব নিয়ে কাজ করছে, এটা তো কয়েক ন্যানোমিটার, খুব অতি ক্ষুদ্র। তাহলে এর ক্লাইমেটটাই হবে এইটুকু, মেবি কয়েক সেন্টিমিটার, মেবি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চির মতো এর ক্লাইমেটিক এলাকা। কারণ এখানে আবার ক্লাইমেট ভিন্ন, এই এলাকার ক্লাইমেট এখান থেকে ভিন্ন। তখন বোটানিস্টরা এই অঞ্চলের ক্লাইমেট নিয়ে কাজ করে, বা এই অঞ্চলের অ্যাটমসফিয়ারিক কন্ডিশন নিয়ে কাজ করে। তার দৃষ্টিতে এইটাই হচ্ছে মাইক্রোক্লাইমেট। তার মানে দেখো, তার দৃষ্টিতে মাইক্রোক্লাইমেট 5 সেন্টিমিটার, তার লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, মানে কয়েক সেন্টিমিটার নিয়ে কাজ করতেছে। আবার তার মানে অনেক ক্ষুদ্র জায়গা নিয়ে কাজ করতেছে, এবং সেই জায়গাকে মাইক্রোক্লাইমেট বলতেছে। সে যখন কথা বলতেছে একটা ব্যাকটেরিয়ার ক্লাইমেট, তখন সে ওর ক্লাইমেটটাকে মাইক্রোক্লাইমেটই বলতেছে, নাম মাইক্রোক্লাইমেটই দিচ্ছে। ওকে। আবার এট দ্য সেম টাইম একজন প্ল্যানার বা একজন জিওগ্রাফার যে কিনা সিটির ক্লাইমেট নিয়ে কাজ করে, একটা সিটি তো আসলে 5, 10, 15, 20, 25 কিলোমিটার জুড়ে হয়। সিটি, ঢাকা সিটি 25 কিলোমিটার জুড়ে হয়, রেডিয়াস 25 কিলোমিটার, কথার কথা 25 কিলোমিটার, বিশাল জায়গা। এইটার ক্লাইমেট নিয়ে একজন জিওগ্রাফার কাজ করতেছে ধরো। হ্যাঁ, তো তখন এই যে ক্লাইমেটকে সে ডেসক্রাইব করে, এইটার নামও সে বলে মাইক্রোক্লাইমেট। ঠিক আছে, বড় এলাকা নিয়ে 25 কিলোমিটার এলাকা নিয়ে তার নামও মাইক্রোক্লাইমেট। আবার যে বোটানি, সে 5 কিলোমিটার 5 মিলিমিটার 5 সেন্টিমিটার এলাকা নিয়ে কাজ করতেছে, কেউ বলে এটাকে মাইক্রো। তাহলে মাইক্রোক্লাইমেট আসলে স্কেলটা ডিফাইন করে না। খেয়াল করছো, মাইক্রোক্লাইমেটটা স্কেল ডিফাইন করে না। হ্যাঁ, যে যতটুকু জায়গা নিয়ে কাজ করে সে ততটুকুই মাইক্রোক্লাইমেট বলে। আমি যদি ঢাকা বিভাগ নিয়ে কাজ করি, ঢাকা বিভাগের ক্লাইমেটকে মাইক্রোক্লাইমেট বলবো। আমি যদি শুধু ঢাকা সিটিকে নিয়ে কাজ করি, তাহলে আমি ঢাকা সিটিকে শুধু মাইক্রোক্লাইমেট বলবো। আমি যদি উত্তরের একটা জায়গা নিয়ে কাজ করি, তাহলে আমি উত্তরের ওই ক্লাইমেটটাকে মাইক্রোক্লাইমেট বলবো। আমি যদি একজন বোটানিস্ট হয়ে থাকি, আমি যদি কয়েক কোটি জীব নিয়ে কাজ করি, তাহলে ওই 5 সেন্টিমিটার জায়গাকেই আমি মাইক্রোক্লাইমেট বলবো।
তারপরে মাইক্রো ক্লাইমেট এর কোনো স্কেল নাই, কখনো বড়, কখনো ছোট, কখনো মাঝারি, বিভিন্নভাবে বিভিন্ন প্রফেশনাল ডিফাইন করতেছে মাইক্রো ক্লাইমেট। তো এইখানেই একটা ব্যাপার যে মাইক্রো ক্লাইমেটের স্কেলটা ডিফাইন। তাহলে হোয়াট ইজ কল্ড সাইট ক্লাইমেট? Site climate is of course is a kind of microclimate. In terms of site climate has been chosen deliberately rather than synonymously used microclimate. এই যে গণহারে যে মাইক্রোক্লাইমেট টার্মটা ব্যবহার করা হয়, এটা থেকে আমরা ডিজাইনারে একটু বেরোয় এসে এটার আলাদা নাম দিয়েছি, যেটাকে বলে সাইট ক্লাইমেট। সাইটের যেই সাইজ সেটাই তার স্কেল বা ক্লাইমেটের স্কেল নির্ধারণ করে দেবে। আমার কথা কি বুঝতে পারছো? সাইট ক্লাইমেট হচ্ছে আমাদের সাইট ক্লাইমেট আর্কিটেক্ট যেহেতু সাইট ক্লাইমেট ব্যবহার করে, টার্মটা ব্যবহার করে ডিজাইনাররা, এবং সাইট হচ্ছে আমরা জানি যে প্রজেক্টটা যেখানে অ্যাসাইন করা হবে বা বানানো হবে, যেখানে তৈরি করা হবে, সেটা হচ্ছে তার সাইট। এই সাইটের তো একটা লিমিট আছে, তাই না? এই সাইট তো 5 সেন্টিমিটার হওয়ার কোনো চান্স, এই সাইটটা তো 5 কিলোমিটার হওয়ার কোনো চান্স। তার একটা রেঞ্জ আছে, তার একটা রেঞ্জ ধরো 100 ফিট 200 ফিট থেকে শুরু করে তার রেঞ্জ 500 ফিট বা 1000 ফিট মেবি, যদি বড় প্রজেক্ট হয়। তার একটা নির্দিষ্ট জায়গা আছে, খেয়াল করছো? এটা 5 কিলোমিটার না, বা এটা 5 সেন্টিমিটার। তো এটা একটা একটা স্কেলের মধ্যে আমরা আটকায় ফেলতে পারছি সাইট ক্লাইমেট নাম দিয়ে। তো অবশ্যই সাইট ক্লাইমেট ইজ এ কাইন্ড অফ মাইক্রো ক্লাইমেট। অফকোর্স সাইট ক্লাইমেট ইজ এ কাইন্ড অফ মাইক্রো ক্লাইমেট, বাট আমরা এটাকে এই ধরনের মাইক্রো ক্লাইমেট না বলে সাইট ক্লাইমেট, কারণ এটা দিয়ে আমরা বুঝাতে পারি তাইলে যে এইটার পরিধিটা কতটুকু। আমরা যদি শুধু মাইক্রো ক্লাইমেট বলি তাহলে আরেকজনের জন্য কনফিউশন তৈরি করতে পারে, ইন এ সেন্স যেটা 5 সেন্টিমিটার না 5 কিলোমিটার। তো সাইট ক্লাইমেট দিয়ে আমরা স্কেলটাকে ঠিক করতে পারি। সাইট ক্লাইমেট এস্টাবলিশ দ্য স্কেল, এটা স্কেলটাকে এস্টাবলিশ করে। হোয়াট এভার দ্য সাইজ অফ দ্য প্রজেক্ট, ইট ইমপ্লাইজ দ্য ক্লাইমেট অফ দ্য এরিয়া অ্যাভেলেবল and it is to be used for the given purpose, both the horizontal extent and the height also. মানে হরিজন্টালিও এটা হতে পারে, হাইট দিয়েও এটা হতে, উপরের দিকেও যেতে পারে এটা, ঠিক আছে? তো যাই হোক, আশা করতেছি তোমরা সাইট ক্লাইমেটের ব্যাপারটা বুঝতে পারতেছো এবং সাইট ক্লাইমেটকে ডিফাইন করতে পারছো। সাইট ক্লাইমেট আমি যদি আরো একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে বলি, তাহলে সাইট ক্লাইমেট হলো কাইন্ড অফ মাইক্রো ক্লাইমেট, বাট ইট ইজ ডিফাইন্ড। আমরা গণহারে মাইক্রো ক্লাইমেট টার্মটা ব্যবহার না করে সাইট ক্লাইমেট টার্মটা ডেলিবারেটলি ব্যবহার করি, রাদার দেন সাইনোনিমাসলি ইউজ টার্ম মাইক্রো ক্লাইমেট, ঠিক আছে? যাতে কিনা স্কেলটা আইডেন্টিফাই করতে করানো যায়। এবং স্কেলটা হলো কি? স্কেল প্রজেক্টের যে সাইজ সেটাই তার স্কেল। তো এই গেল আমাদের সাইট ক্লাইমেট। সাইট ক্লাইমেট পড়া কেন জরুরি সেটা তো আমরা একটু আগে আলোচনা করছি। সাইট ক্লাইমেট পড়া এই জন্য জরুরি কারণ আমার সাইটের ক্লাইমেট রিজনাল ক্লাইমেট থেকে ভ্যারি করতে পারে। আবহাওয়া প্রদত্ত অফিস যে আমাদের ক্লাইমেটকে ডেসক্রাইব করে, সেই ক্লাইমেট থেকে আমার সাইটের ক্লাইমেট ভ্যারি করতে পারে। তো সেটা আমাদের জানা প্রয়োজন। গেল, এবার নেক্সট স্লাইডে আসো। ডিজাইনারের কাজ কি? ডিজাইনার এখানে কি করবে? ডিজাইনারের কাজ কি? মানে অ্যাজ এ ডিজাইনার আমি যে উত্তরার মধ্যে ডিজাইন করব, এখানে তো নানা রকম জিনিস থাকবে, অ্যামিউজমেন্টের পার্কে অনেক অ্যামিউজমেন্টের ব্যাপার স্যাপার থাকবে, লোকজন ঘুরে বেড়াবে, লোকজন বিশ্রাম নেবে, লোকজন কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারে, অনেক রকমের ব্যাপার স্যাপার থাকতে পারে। আমি কি করব? হোয়াট উইল আই ডু? এখন ফার্স্ট টাস্ক of the designer is to identify the area most suitable for habitation. আমি যদি বসত বাড়ি বানাই বা পার্ক বানাই, হোয়াট এভার যাই বানাই কেন, আমার যদি এই সাইটটা দেয়া হয়, ধরো আমাকে এরকম একটা সাইট দেওয়া হয়েছে, ওকে? খেয়াল করে কিন্তু এটা খুব জরুরি এই পড়াশোনাটা, কারণ এটা তোমার ডিজাইনের সাইট অ্যানালাইসিস করি না, এই সাইট অ্যানালাইসিসের কাজে লাগে। ধরো এই সাইটের মধ্যে আমি নর্থ দিলাম, এই বরাবর নর্থ, ওকে? এটা নর্থ, তার মানে এইদিকে হচ্ছে আমার নর্থ, এদিকে হচ্ছে আমার সাউথ, এদিকে আমার হবে ইস্ট, এদিকে আমার হবে ওয়েস্ট, এরকম একটা জায়গা দিছে। তাহলে আমার প্রথম কাজ হবে, ফার্স্ট টাস্ক অফ এ ডিজাইনার ইজ টু আইডেন্টিফাই দ্য মোস্ট সুইটেবল ফর হ্যাবিটেশন। মানুষ যেখানে সমবেত হবে, মানুষ যেখানে জড়ো হবে, মানুষ যেখানে অ্যাক্টিভিটি করবে, সেই সেই অ্যাক্টিভিটি করার জন্য, মানে মানুষের অ্যাক্টিভিটি সৃষ্টি করার জন্য কোন জায়গাটা সুইটেবল, আই হ্যাভ টু আইডেন্টিফাই ফার্স্ট। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারতেছো? আমার সাইটের লোকেশন থেকে আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গাটা মানুষের
ঘোরাঘুরি করার জন্য, মানুষের অ্যাক্টিভিটি করার জন্য ভালো হবে। তো আমরা জানি সাউথ থেকে বাতাস আসে, অমুক তমুক হয়। আমরা যদি সাইটের বিভিন্ন ফিচার সম্পর্কে জানি, তাহলেই আমরা শুধুমাত্র আইডেন্টিফাই করতে পারবো যে কোন লোকেশনে ইট কুড বি বেটার, মানে কোন লোকেশনে বেটার হ্যাবিটেশন করানোর জন্য সুইটেবল হবে। ধরলাম আমি সাউথের এইখানে হ্যাবিটেশনের জন্য সুইটেবল হয়, কারণ এইখান দিয়ে বাতাস আসে। তো বাতাসকে কনসিডার করলে এইখান দিয়ে আমি ধরলাম যে এই অঞ্চলটা সুইটেবল। ওয়েস্টের এই অঞ্চলটা খারাপ, এটা আমি আইডেন্টিফাই করলাম। এটা আইডেন্টিফাই করলাম আমি এরকম হ্যাশ দিয়ে, যে এই জায়গাটা, ওয়েস্টের এই জায়গাটা খারাপ, কারণ এখান দিয়ে বিকালে রোদ পড়তেছে, রোদ পড়ে, সানরে, সানরে বিকালে পড়ে, সেই জন্য খারাপ। কারণ বিকালে এনভায়রনমেন্ট অলরেডি গরম হয়ে যায়। সকালেও ইস্ট থেকেও সান পড়ে, ওয়েস্ট থেকেও সান পড়ে, ইস্টে সান ওঠে, ওয়েস্টে সান অস্ত যায়। এদিক থেকেও যা পড়ে, এদিক থেকে তাই পড়ে। কিন্তু তারপরে আমরা ওয়েস্টের সান সোলার রেডিয়েশনকে খারাপ বলি। এই কারণে বলি, কারণ ওয়েস্ট থেকে যখন রেডিয়েশন পড়ে তখন অলরেডি এনভায়রনমেন্ট হট হয়ে থাকে, তার মধ্যে গরম, তার মানে আরো বেশি গরম বাড়ায় দেয়। আর ইস্টের থেকে একটু কম গরম অনুভূতি হয়, কারণ হচ্ছে অনুভূত হয়, কারণ হচ্ছে সকালবেলা টেম্পারেচার অলরেডি কম থাকে, ঠিক আছে। সেই জন্য এইখানে সোলার রেডিয়েশন কিন্তু সেম ইন্টেন্সিটিতে দেয়, কিন্তু তারপরেও এনভায়রনমেন্টের টেম্পারেচার লোয়ার হওয়ার কারণে এটা ততটা প্রকোপ হয় না, এটা কিনা ওয়েস্টে। তো যাই হোক, আমরা একটা গ্লাস জানলাম যে যে কি বলে, আমাকে সুইটেবল পজিশনটা বাইর করতে হবে। তারপরে বলতেছে ডিজাইন শুড টেক অ্যাডভান্টেজ অফ দা ফেভারেবল ক্লাইমেটিক কন্ডিশন। আমাকে যেখানে যেখানে সুইটেবল বা ক্লাইমেটিক কন্ডিশন, এই সাইটের সব জায়গায় কিন্তু ক্লাইমেটিক কন্ডিশন ভালো না। যেমন নর্থের দিক থেকে তো আর বাতাস আসতেছে না, এখানে বাতাস পাচ্ছি না, তাহলে বাতাসের দিক থেকে এটা ভালো না, ঠিক আছে। সবচেয়ে সুইটেবল জায়গা হচ্ছে এটা, ডট দিয়ে আমি বললাম সবচেয়ে সুইটেবল জায়গা হচ্ছে এটা। তারপরে এটা সবচেয়ে খারাপ, এটাও এটাও খারাপ, এটা মোটামুটি, এটা কম ডট দিয়ে বুঝলাম, এটা মোটামুটি, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে বেস্ট জায়গা, আমি ডাবল টিক দিলাম, এটা হচ্ছে তার চেয়ে কম জায়গা, এটা হচ্ছে খারাপ জায়গা, আমি ক্রস দিলাম, ডাবল ক্রস দিলাম, এটা তার থেকে কম খারাপ জায়গা, সো একটা সিঙ্গেল ক্রস। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি সিনারিও। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা আইডেন্টিফাই হয়েছে, এটা সব তার থেকে ভালো, এটা তার থেকে খারাপ, এটা তার থেকে আরো খারাপ। তাহলে আমাকে বলতেছে যে শুড টেক অ্যাডভান্টেজ ফ্রম দ্য ফেভারেবল ক্লাইমেটিক কন্ডিশন। যেখানে যেখানে ভালো জায়গা পাইছি সেখান থেকে অ্যাডভান্টেজ আমাকে নিতে হবে, সুযোগটা নিতে হবে। তার মানে সেখানে অ্যাক্টিভিটি তৈরি করে, সেখানে ভালো ভালো অ্যাক্টিভিটি, সেখানে মানুষ যেখানে সময় কাটায় সেই ধরনের স্পেস, বেশি সময় কাটায় যে ধরনের স্পেসে, সেই ধরনের স্পেস এইসব জায়গায় দিতে হবে। ওকে, আমাদের ধরো আমি যদি একটা বসত বাড়ির কথা চিন্তা করি, আমাদের বসত বাড়িতে নানা রকম স্পেস থাকে। আমাদের বসত বাড়িতে ডাইনিং রুম থাকে, আমাদের বসত বাড়িতে ড্রয়িং রুম বা লিভিং রুম থাকে, আমাদের বসত বাড়িতে বেডরুম থাকে, কিচেন থাকে, টয়লেট থাকে, স্টোর থাকে, বারান্দা থাকে। আমরা কি সব জায়গাতেই সমান সময় কাটাই? অবশ্যই না। আমরা কিছু কিছু জায়গায় খেয়াল করে দেখবা দিনের বেশিরভাগ সময় কাটে। তার মানে কিছু কিছু স্পেস আছে যেখানে বেশি সময় কাটাই, কিছু কিছু স্পেস আছে যেখানে কম সময় কাটাই। যেমন বেশি সময় কাটাই আমরা কোথায়? লিভিং রুমটায় আমরা বেশি সময় কাটাই, ফ্যামিলি লিভিং রুমে আমরা বেশি সময় কাটাতে পারি, যেখানে আমরা টিভি টিভি দেখি, অ্যামিউজমেন্ট, আড্ডাবাজি করি, বা ডাইনিং স্পেস, এইসব জায়গায় আমরা বেশি সময় কাটাই। বেডরুমে আমরা বেশি সময় কাটাই, মানে রাতে ঘুমাই, তো 8 ঘন্টা ঘুমাই, 8-9 ঘন্টা তো আমরা ওখানে থাকি, তাহলে এইসব জায়গায় আমরা বেশি সময় কাটাই। আবার কোথায় কম সময় কাটাই? আমরা কিচেনে মেবি কম সময় কাটাই, আমরা টয়লেটে মেবি কম সময় কাটাই, আমরা স্টেয়ার কেসে কম সময় কাটাই, আমরা স্টোর রুমে কম সময় কাটাই। কাজে এগুলোকে আমাকে প্রিভিলেজ দিলে চলবে না। আমাকে নিতে হবে যেই সব স্পেসে আমরা বেশি সময় কাটাই সেইগুলোকে আমাকে প্রিভিলেজ দিতে হবে। কাজে সেই সব জায়গাগুলোকে আমরা, এই যে সুইটেবল যে জায়গাগুলো বের করলাম হ্যাবিটেশনের জন্য, সেই জায়গাগুলোকে সেখানে স্থাপনা করতে হবে। আর যে খারাপ জায়গাগুলো আইডেন্টিফাই হয়েছে, এইখানে আমি টয়লেট দিতে পারি, যেখানে আমি কম জায়গা, ওয়েস্ট আইডেন্টিফাই করছি, এখানে আমি টয়লেট দিতে পারি, স্টেয়ার কেস দিতে পারি, তারপরে কিচেনটা দিতে পারি, হ্যাঁ ঠিক আছে, স্টোর রুমটা দিতে পারি, এইসব জায়গায় এখানে দিয়ে আমি আটকাই দিতে পারি, যেহেতু এটা খারাপ জায়গা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপরে বলছে মিটিগেট দ্য অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশন। মিটিগেট মানে হচ্ছে কমায় দেওয়া, অ্যাডভার্স মানে খারাপ ক্লাইমেটিক সিচুয়েশন বা কন্ডিশন, মানে খারাপ ক্লাইমেটিক কন্ডিশনকে আমি কিভাবে মিটিগেট করতে পারি, কমায় আনতে পারি। যেমন আমি বলতেছি যে ওয়েস্টের দিকটা খারাপ, এই দিকটা খারাপ কারণ এইদিকে বিকালবেলা রোদ পড়ে, বিকালবেলা বা দুপুর 12টার পরে রোদ পড়ে, এবং 12টার সময় অলরেডি টেম্পারেচার হাই হয়ে যায় এনভায়রনমেন্টের,
তো গরম হয়ে যায়, এর মধ্যে যদি আবার এই সার্ফেসে রোদ পড়ে, এই জায়গাটা খুবই বাজে সিচুয়েশন তৈরি করে। তাহলে এই খারাপ জায়গাটাকে আমি কিভাবে মিটিগেট করতে পারি, বা আমি এর প্রকোপটা কিভাবে কমাতে পারি? হ্যাঁ, খুব সহজ প্রকোপ কমানো। এক হলো আমি যদি এখানে গাছ লাগাই দিই, আমি এখানে গাছ লাগাই দিই, যদি গাছ লাগাই দিই, ধরো আমি গাছ লাগাই দিলাম, এখানে গাছ লাগাই দিলে এইখানে যে স্থাপনাগুলো তৈরি করছে সেখানে এই সার্ফেসের উপর ডিরেক্ট সোলার রেডিয়েশনটা পড়বে না। ডিরেক্ট সোলার রেডিয়েশন না পড়লে এখানে অত বেশি উত্তপ্ত হবে না বা গরম হবে না, বা এখান থেকে এই জায়গা থেকে হিট গেইন কমে যাবে, তো কম হিট গেইন হবে, বিল্ডিং কম হিট গেইন করবে বা হিটের কম প্রাপ্তি হবে। তো এইভাবে আমরা মিটিগেট করতে পারি, আমরা স্ক্রিন ওয়াল দিয়ে মিটিগেট করতে পারি, আমরা ভেজিটেশন তৈরি করে গাছপালা লাগায় মিটিগেট করতে পারি। অনেক রকম ওয়ে আছে মিটিগেট করার। গেল এটা। তারপরে শুড স্টার্ট উইথ রিজনাল ডাটা হুইচ মে ডিফার অর ডেভিয়েট ফ্রম সাইট লেভেল। আমার উচিত হবে রিজনাল ডাটা থেকে শুরু করা। তার মানে আমি উত্তরে যদি বিল্ডিংটা ডিজাইন করতে থাকি, তাহলে আমাকে শুরু করতে হবে আগারগার অফিস যে আমাকে ক্লাইমেটিক ডাটা দিছে সেই ডাটা থেকে আমাকে শুরু করতে হবে। ওকে। তারপরে শুড ট্রাই টু অ্যাসেস দ্য ডেভিয়েশন। আমাকে ট্রাই করা উচিত যে আমার উত্তরার ক্লাইমেটের কন্ডিশন আমার আবহাওয়া অফিস প্রদত্ত ক্লাইমেটিক সিচুয়েশন থেকে কতটা ডিফার করে, কতটা ডেভিয়েট করে, বা ডেভিয়েশন বা ভেরিয়েশন কতটা, এটা অ্যাসেস করতে হবে বা নিরূপণ করতে হবে। আমাকে চেষ্টা করতে হবে নিরূপণ করার কতটা পার্থক্য। ঠিক আছে। শুড টেক অ্যাডভাইস ফ্রম এক্সপার্ট। আমাকে এক্সপার্টের কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে, বা আমাদের যে এক্সপার্ট আছে যে কিনা সাইটের মধ্যে যে বলে দিতে পারে যে রিজনাল ক্লাইমেটের থেকে এই সাইটের ক্লাইমেটের ডাটা কিভাবে ডিফার করতেছে বা পার্থক্য হচ্ছে, এটা বলে দিতে পারে এমন এক্সপার্ট আছে। ঠিক আছে। এই এক্সপার্টের সাহায্য নিতে হবে। এন্ড এখানে দেখো, অ্যান এক্সপেরিয়েন্সড অবজারভার, দ্যাট ইজ কল্ড এক্সপার্ট। অ্যান এক্সপার্ট আরেকটা নাম হলো এক্সপেরিয়েন্সড বা অভিজ্ঞ অবজারভার, যেখানে অবজার্ভ করতে পারে। অ্যাবেল টু মানে সক্ষম, টু প্রেডিক্ট ক্লাইমেটিক ডেভিয়েশন বাই ভিজুয়াল ইন্সপেকশন অফ দ্য সাইট। তার মানে বলতেছে যে এই এক্সপার্ট বা এক্সপেরিয়েন্সড অভিজ্ঞ অবজারভার যে যে কিনা সাইটে যে এই পার্থক্যটা নিরূপণ করতে পারে, একটা সাইটের মধ্যে যে ইন্সপেকশন করে অ্যানালাইসিস করে নিরূপণ করতে পারে যে এই পার্থক্যটা কত, এটা প্রেডিক্ট করতে পারে বা ধারণা করতে পারে। ওকে। তার মানে an expert able to predict climatic deviations by visual inspection, মানে সশরীরে সাইটের মধ্যে যে সে এটা প্রেডিক্ট করতে পারে। এই গেল হচ্ছে আমাদের ডিজাইনারের টাস্ক। আমাদের ডিজাইনার হিসেবে কি করা উচিত, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে। এরপরে এরপরে আমরা লাস্ট স্লাইডে চলে যাব, আমাদের আজকে শেষ স্লাইড। এটা হচ্ছে লোকাল ফ্যাক্টর। সাইটের মধ্যে কি কি লোকাল ফ্যাক্টর থাকতে পারে যার জন্য আমাদের সাইটের মধ্যে কি কি লোকাল ফ্যাক্টর থাকতে পারে যার জন্য এই যে ভেরিয়েশন বা ডেভিয়েশন হয়, কি কারণ? এই যে আমার উত্তরার ক্লাইমেট আমার আবহাওয়া অফিস প্রদত্ত ক্লাইমেট থেকে বা রিজিওনাল ক্লাইমেট থেকে ডিফার করতেছে বা ভেরিয়েশন হচ্ছে, কেন হচ্ছে? লোকালের কি ঘটনা আছে, উত্তরার ক্লাইমেটের উত্তরার ওই সাইটের মধ্যে কি এমন বিষয় আছে যার কারণে এটা ভ্যারি করতেছে? তো সেটাই এখন জানবে যে লোকাল কি কি ফ্যাক্টর থাকার কারণে আসলে ক্লাইমেট ভ্যারি করতে পারে। ওকে। তো একটা একটা করে আমি আসি। তিনটা কারণ আইডেন্টিফাইড এখানে। একটা হচ্ছে টপোগ্রাফি, ভূপ্রকৃতির কারণে, আরেকটা হচ্ছে গ্রাউন্ড সারফেসের কারণে, আরেকটা হচ্ছে থ্রি ডাইমেনশন অবজেক্ট। এই তিনটা কারণে আমার সাইটের বা উত্তরার সাইটের ক্লাইমেট বা লোকাল ক্লাইমেট আমার রিজনাল ক্লাইমেট থেকে আলাদা হতে পারে, বা উত্তরের ক্লাইমেট আবহাওয়া প্রদত্ত ক্লাইমেট থেকে আলাদা হতে পারে। এবার আসলে টপোগ্রাফি। টপোগ্রাফিতে প্রথমে বলতেছে স্লোপ, স্লোপ বা ঢাল। আমার সাইটের মধ্যে যদি ঢাল থাকে তাহলে আমার ক্লাইমেট চেঞ্জ হতে পারে। যেমন আমার কথার কথা আমি একটা বলতেছি যে আমার এরকম একটা ঢাল আছে, আমি একদম কাঠখোট্টার মতোই আঁকলাম। একটু ইরেজার নিয়ে নিই, হাত দিয়ে আঁকা খুব ঝামেলার জিনিস।
ওকে, ধরো এরকম একটা সিচুয়েশন, এরকম একটা জায়গা, আমি একটা কাট পিস আঁকলাম, একটা সেকশন আঁকলাম। আমাকে ধরো এটা একটা সমতল পৃষ্ঠ, আমার সাইডটা এইখানে, এইটা হচ্ছে আমার সাইড, এখানে আমি বাড়ি বানাবো, কথা কথা ঢালের মধ্যে বাড়ি বানাবো, বা ধরো এখানে আমি বাড়ি বানাবো, হোয়াট এভার, যাই ধরো না কেন এখানে আমি বাড়ি বানাবো। এরকম যদি সিচুয়েশন হয়, খেয়াল করো। আর এইটা যদি হয়, এইটা যদি হয়, এই দিকটা যদি হয় নর্থ, তার মানে এইদিকে হচ্ছে নর্থ, যদি হয় নর্থ সাইড, তার মানে এইদিকে হচ্ছে নর্থ, এদিকে হলো সাউথ, এইদিকে হবে ইস্ট, এইদিকে হবে ওয়েস্ট। একটু ছবিটা খেয়াল করার চেষ্টা করো, এখানে হয়। তাহলে খেয়াল করো, আমি যদি এখানে বাড়িটা বানাই, এখানে বাড়িটা বানাই, আমি মুছে দিলাম, এখানে আমি বাড়িটা বানাবো, এইখানে আমি বাড়িটা বানাবো। ওকে, ধরো এখানে আমি বাড়িটা বানাইছি, বাড়িটা এরকম দেখতে, বাড়িটা এরকম দেখতে, এখানে আমি একটা বাড়ি বানাইলাম। ওকে, ওকে, এখানে বাড়িটা বানাইছি। এখন খেয়াল করো কি ঘটবে স্লোপ থাকার কারণে আমার এখানে। আমি জানি ইস্টে হচ্ছে সূর্য উঠে, তো সূর্য তো এখানে উঠছে, সূর্য এখানে উঠছে, সকালবেলা উঠছে, উঠে উঠে আস্তে আস্তে এদিকে যাচ্ছে, যাচ্ছে, একসময় আমার মাথার উপরেও যাবে, একসময় আমার মাথার উপর যাবে এবং আস্তে আস্তে এরকম ঢলে পড়বে, ওয়েস্টে, ওয়েস্টে অস্ত যাবে বা পশ্চিম দিকে অস্ত যাবে। খেয়াল করে দেখো, এই স্লোপ থাকার কারণে আমি যখন এই সকালে সূর্যটা উঠলো, তখন কিন্তু আমি রোদ পাচ্ছি না আমার সাইডে। যখন এই তারপরের স্টেজে গেল, তাও আমি রোদ পাচ্ছি না। আমি রোদ পাচ্ছি কখন? যখন সূর্যটা এরকম একটা অবস্থানে আসছে, তখনই আমি শুধুমাত্র রোদ পাচ্ছি। সূর্য যখন এরকম একটা অবস্থানে আসছে, তখনই আমি সাইডে রোদ পাচ্ছি। তার মানে আমি সাইডে রোদ পাচ্ছি হয়তো বেলা 10টার সময় বা 9টা 10টার সময়। মানে সকালে যে 5টার সময় সূর্য উঠলো, 6 7 8 4 5 ঘন্টার সূর্যের কিরণ আমি পেলাম না। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে স্লোপ থাকার কারণে আমি সোলার রেডিয়েশন পেলাম না। সোলার রেডিয়েশন না পারার কারণে আমি এনার্জিও কম পেলাম, এনার্জি কম পাওয়ার কারণে আমি এখানকার ক্লাইমেট চেঞ্জ হইতে পারে, হতেই পারে ক্লাইমেট চেঞ্জ। তার মানে ওরিয়েন্টেশন, স্লোপ একটা ফ্যাক্টর। ওকে, তারপর ওরিয়েন্টেশন একটা ফ্যাক্টর, ওরিয়েন্টেশন একটা ফ্যাক্টর এই জন্য যে এইটা পূর্ব দিকে এরকম ভাবে অবস্থান করতেছে। এটা যদি উল্টা কেস হইতো, যদি এইভাবে অবস্থান করতো, তাহলে কিন্তু আবার সিচুয়েশন অন্যরকম হতো। হ্যাঁ, এইটাই যদি এরকম ভাবে থাকতো, এটা যদি এই দিকে থাকতো, এইদিকে ইস্ট, এইদিকে ওয়েস্ট, তারপরে এইদিকে সাউথ, এইদিকে নর্থ, এরকম থাকতো, তাহলে কিন্তু এই যে ঘুরাই দিচ্ছে, এটাকে ঘুরাই দিচ্ছে, তাহলে কিন্তু আবার আরেক ধরনের ক্লাইমেটিক সিচুয়েশন তৈরি হয়েছে। ঠিক আছে, মেবি এখান থেকে বাতাস আসতেছিল, এই স্লোপের কারণে আমি এখান থেকে হয়তো বাতাস আসে, স্লোপের কারণে আমি বাতাসটা এখানে পাই না, সেটার কারণে হতে পারে। এরকম নানাভাবে স্লোপ, তার ওরিয়েন্টেশন, এলিভেশন, মানে এলিভেশন মানে এটা কত উঁচুতে সমুদ্র পৃষ্ঠ থেকে, এট অর নিয়ার দ্য সাইড, মানে আশেপাশের অঞ্চল থেকে এটা কতটা উঁচুতে, এই ফ্যাক্টর গুলা, টেম্পারেচার, সব এলিমেন্টের উপরে প্রভাব বিস্তার করে, যার ফলে আমি আমার ওই অঞ্চলের ক্লাইমেটটা ভিন্নতর হতে পারে। তো এই গেল হচ্ছে আমাদের টপোগ্রাফিক্যাল কারণ। ঠিক আছে, তো আমি একটু মুছি। ওকে, টপোগ্রাফিক্যাল কারণ গেল। এরপর আসতেছে গ্রাউন্ড সারফেস। গ্রাউন্ড সারফেস হতে পারে ন্যাচারাল, হতে পারে ম্যানমেড। হোয়াট ইজ ন্যাচারাল? ন্যাচারাল হচ্ছে কোনো জায়গায় প্রচুর উদ্ভিদ আছে, গাছপালা আছে, ঘাস আছে, দ্যাট ইজ ন্যাচারাল। ম্যানমেড কোথায়? আমরা ম্যানমেড করতে গেলেই তো আমরা আসলে সার্ফেসের 12টা বাজিয়ে দিই, আমরা কনক্রিট ঢালাই দিয়ে দিই, কেভ তৈরি করে দিই, দ্যাট ইজ কল ম্যানমেড সার্ফেস। তো ম্যানমেড সার্ফেস আর ন্যাচারাল সার্ফেসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুমি নিশ্চয়ই আহ, আহ, একটা ন্যাচারাল জায়গার মধ্যেই একটু একটা মাদুর বিছায় বসতে পছন্দ করো, একটা জায়গায় বসতে পারো, নিশ্চয়ই একটা কনক্রিটের উপরে মাদুর বিছায় তুমি বসো না। হ্যাঁ, তো আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম যে
ম্যানমেড জিনিস বা ম্যানমেড আইটেমস সাধারণত কনক্রিট হয়, তো এগুলা হিউজ পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে রাখতে পারে। হ্যাঁ, অ্যাবজর্ব করে রাখে, যেটা কিনা ন্যাচারাল এনভায়রনমেন্ট করে না। যেমন যেখানে গাছপালা আছে, সবুজ আছে, সেটা এনার্জি যেই পরিমাণ অ্যাবজর্ব করে সেটা আবার সে খাদ্য তৈরি করতে কাজে লাগায় ফেলে। ফলে এবং তাছাড়া আরো বিষয় আছে, আমরা অতদূর যাবো না, নাহলে মানে শেষই হবে না। তো আমরা এইটুকু তো বুঝি যে ম্যানমেড কোথায় বেশি, ম্যান ইন্টারভেনশন বেশি হচ্ছে ফার্মগেটে, আবার উত্তরায় বা ঢাকা ইউনিভার্সিটি এলাকায় আহ, অনেক গাছপালা আছে, ম্যান ইন্টারভেনশন কম বা ম্যান মেড অবজেক্ট কম। তাহলে দুইটার পার্থক্য তুমি খেয়াল করে দেখছো যে ফার্মগেটে কি গরম পড়ে আর ঢাকা ইউনিভার্সিটিতে কি ঠান্ডা? কেন দুইটার পার্থক্য হলো? কারণ ম্যান মেড যে সমস্ত বিল্ডিং বা জিনিসপত্র আমরা বানাই, সেগুলা অনেক বেশি এনার্জি অ্যাবজর্ব করে রাখতে পারে। হ্যাঁ, তারপর ইট রিফ্লেক্টেন্স উড, শার্পস, গ্রাস, এটা একটা ফ্যাক্টর। ওকে, তার মানে ওই কোন একটা অবজেক্ট তার সারফেস কোয়ালিটি কি, তার আলবেদো ভ্যালু কি, এটা একটা ফ্যাক্টর। কি পরিমাণ এনার্জি রিফ্লেক্ট করতেছে, কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতেছে, এটা একটা বড় ফ্যাক্টর। তার মানে গ্রাউন্ড সারফেস একটা বড় ফ্যাক্টর। গ্রাউন্ড সারফেস যদি পেভড হয়, এখানে গরম হিট অ্যাবজর্ব হয়ে থাকার বা ট্র্যাপড হয়ে থাকার সম্ভাবনা বেশি, এবং সেখানে গরম পড়ার সম্ভাবনা বেশি। এবং ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, যেখানে প্রচুর গাছপালা আছে, জলাশয় আছে, সেখানে যেখানে ম্যানের ইন্টারভেনশন কম বা হস্তক্ষেপ কম, সেখানে অপেক্ষাকৃত আমি কুলার এনভায়রনমেন্ট অনুভব করবো। আমি ট্রপিক্যাল ক্লাইমেটের আলো করবো। ঠিক আছে, তার মানে গ্রাউন্ড সার্ফেস এইটুক থেকে বুঝি যে গ্রাউন্ড সার্ফেস একটা ফ্যাক্টর। এরপর আসতেছে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। সাইটের মধ্যে কি পরিমাণ থ্রি ডাইমেনশনাল অবজেক্ট আছে, এর উপর ভিত্তি করে আমার সাইটের ক্লাইমেট কেমন হবে তা নির্ধারিত হতে পারে। যেমন থ্রি ডাইমেনশনাল অবজেক্ট বলতে বুঝি আমি ত্রিমাত্রিক অবজেক্ট। ত্রিমাত্রিক অবজেক্ট তারা একটা সাইটে, গাছপালা ত্রিমাত্রিক অবজেক্ট, ওয়াল, বাউন্ডারি ওয়াল একটা ত্রিমাত্রিক অবজেক্ট, এমনিতে কোনো একটা বিল্ডিং ত্রিমাত্রিক অবজেক্ট। যে কোনো থ্রি ডাইমেনশনাল অবজেক্টই হচ্ছে ত্রিমাত্রিক বা অবজেক্ট সাইটের মধ্যে। যেমন ট্রি, তারপর ট্রির বেল্ট, ফেঞ্চ, ফেঞ্চ হচ্ছে বেড়া, ওয়াল, তারপরে বিল্ডিং ইটসেলফ, এগুলা হচ্ছে সব থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। এখন থ্রি ডাইমেনশনাল অবজেক্ট কি ঘটনা ঘটায়? ধরো এই যে আমার সাইট, এইটা হচ্ছে আমার সাইট, এই সাইটের মধ্যে প্রচুর থ্রি ডাইমেনশনাল অবজেক্ট আছে, মানে প্রচুর বিল্ডিং আছে। ধরো কথার কথা, বিল্ডিং আছে সাইটের মধ্যে, আমি হয়তো সাইটের এখানে বিল্ডিং বানাবো, প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আছে। এই এই ঘটনাগুলো থাকার জন্য কি হয়, ধরো এখান থেকে, এটা হচ্ছে সাউথ, এখান থেকে বাতাস প্রবাহিত হয়, তাহলে এই বিল্ডিং এর কারণে, মেবি এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর কারণে এই বাতাসটা আটকে যাবে। বা এটা পূর্ব দিক ধরো, তাহলে বিল্ডিং এর কারণে আমি সোলার রেডিয়েশন পাবো না, এখানে শ্যাডো পাবো, এখানে শ্যাডো পাবো, এখানে সারাক্ষণ শ্যাডো করে থাকবে সকালবেলা যতক্ষণ সূর্য থাকে। তো এই যে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট শ্যাডো কাস্ট করে, থ্রি ডাইমেনশনাল অবজেক্ট সোলার রেডিয়েশন আসতে বাধা দেয়, থ্রি ডাইমেনশনাল অবজেক্ট উইন্ড ফ্লো হতে বাধা দেয়, এই শ্যাডো কাস্ট করা, উইন্ড হতে বাধা দেওয়া, এই ব্যাপারগুলো তৈরি করার জন্য এই ক্লাইমেট এর এই সিচুয়েশনটা, এখানকার ক্লাইমেট চেঞ্জ হয়ে যেতে পারে আমার সারাউন্ডিং ক্লাইমেট থেকে, মানে আশেপাশের ক্লাইমেট থেকে বা রিজিয়নাল ক্লাইমেট থেকে এই ক্লাইমেট চেঞ্জ হয়ে যেতে পারে। এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট থাকার কারণে চেঞ্জ। তাহলে আমরা তিনটা ফ্যাক্টর আলোচনা করছি, তিনটা, একটা হচ্ছে টপোগ্রাফি, একটা হচ্ছে গ্রাউন্ড সারফেস, একটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল। এই তিনটা বিষয়ের কারণে কোনো একটা জায়গা বা কোনো একটা লোকেশন বা আমার সাইটের ক্লাইমেট রিজনাল ক্লাইমেট থেকে ভিন্নতর হয়ে যেতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের আজকের পড়া। এবং এরপরে আমরা যেটা দেখবো যে এই লোকাল ফ্যাক্টর গুলা এই ক্লাইমেটের বিভিন্ন এলিমেন্টস এর উপর কি প্রভাব বিস্তার করে। তার মানে দাঁড়াচ্ছে এই টপোগ্রাফি, গ্রাউন্ড সারফেস এবং থ্রি ডাইমেনশনাল অবজেক্ট টেম্পারেচারের উপর কি প্রভাব ফেলে, হিউমিডিটির উপর কি প্রভাব ফেলে, তারপরে রেডিয়েশনের উপর, সোলার রেডিয়েশনের উপর কি প্রভাব ফেলে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা এরপরে জানব এর পরের লেকচারে। তো আপাতত আমাদের লেকচারটা এখানেই শেষ হলো। আমরা পরে এখান থেকে বিভিন্ন এলিমেন্টস এর উপর এর প্রতিক্রিয়া কি ক্রিয়া হয় সেটা আমরা জানবো। ওকে, তাহলে আমি আজকে শেষ করলাম। আশা করি নেক্সট ক্লাসে যারা আসেনি তাদেরকে একটু বলবো আসতে, কারণ এর পরে আমাদের তো শেষের পথে চলে যাচ্ছি আমরা, আরো 4টা ক্লাসের মতো লাগতে পারে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন বেশি আসে, এগুলো পড়াশোনাটা এখানে বেশি। আর
প্রথম দিকে আমরা যেটা আলোচনা করছি সেগুলো হচ্ছে আমরা নলেজ গ্যাদার করছি, এবার হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন ফেজ। এই নলেজটা যে গ্যাদার করছি সেটাকে কিভাবে অ্যাপ্লাই করব, এখন হচ্ছে সামনে হচ্ছে সেই ফেজ। তো সেই জন্য সেটা আরো গুরুত্ব আরো বেশি। স্যার এগুলো আপলোডেড থাকবে কোথায়? এগুলো আপলোডেড থাকবে মডিউলে অবশ্যই, ঠিক আছে। আমি আরো বেটার, কারণ আমি লেকচার গুলো অনেক লং হয়ে যাচ্ছে, কারণ এক একটা কথা আমি 2 বার 3 বার করে বলতেছি। আমি যদি আমি পারি তাহলে আমি আরো এগুলোকে শর্ট করে স্পেসিফিক করব, আর না হলে এগুলাই আমি দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো শেষ করতেছি ক্লাস। সবাইকে খোদা হাফেজ, আগামী দিন আবার দেখা হবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।